হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমরা দেখব মিশ্রণের আরও কিছু গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক শর্টকাট মেথডে কিভাবে সমাধান করতে হয়। মিশ্রণের এই টাইপের অঙ্কগুলি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, তাই আজকের ভিডিও অনেক ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই ভিডিওটি বিনা স্কিপ করে শেষ অবধি দেখতে থাকো। আগের দিন এই অঙ্কটির অ্যান্সার তোমাদের কমেন্ট করতে বলেছিলাম, তোমরা অনেকেই এটার অ্যান্সার করেছো, আবার অনেকেই আটকে গেছো। তো চলো আজকে এই অঙ্কটার সমাধান দেখে নিই। দেখো কি বলা ছিল, যে 70 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মেশানো হলো। তাহলে 70 লিটার প্রথমে মিশ্রণ ছিল, সেখান থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মেশানো হলো। আবার 20 লিটার মিশ্রণ তুলে আবার 20 লিটার জল মেশানো হয়েছে, তাহলে দুবার হয়েছে এরকম। তারপরে আবার কি করেছে, এই ঘটনা আরও একবার করা হয়, তার পরে দুধ আর জলের অনুপাত কত হবে বলা আছে। তো দেখো, আগের দিন তোমাদের একটা ফর্মুলা বলেছিলাম, যদি এরকম হয় কোনো একটা পাত্র থেকে মিশ্রণ তুলে সমপরিমাণ যদি জল দেওয়া হয়, তাহলে পাত্রে অবশিষ্ট দুধ থাকবে, সেই পরিমাণটা হচ্ছে দুধ অবশিষ্ট থাকবে, সেটার ফর্মুলা ছিল এক্স ইন্টু 1 - y/(x n). এখানে এক্স মানে পাত্রে প্রথমে কত লিটার দুধ ছিল, না এখানে 70 লিটার পাত্রে প্রথমে দুধ ছিল। 1 - y/x, ওয়াই কি, ওয়াই হচ্ছে যে কত লিটার দুধ তুলে কত লিটার জল মেশানো হয়েছে। তো এখানে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মেশানো হয়েছে। ওকে, এক্সের ভ্যালু কত, না এক্সের ভ্যালু হচ্ছে 70, আর হোল টু দি পাওয়ার এন, এন মানে কতবার এই কাজটা করা হয়েছে। তাহলে প্রথমে একবার, এখানে একবার, দুবার, আরও একবার পরে, তাহলে টোটাল 3বার এই কাজটা করা হয়। বোঝা গেছে? চলো এটাকে ক্যালকুলেশন করো। দেখো এটাকে ক্যালকুলেশন করলে হবে 70 ইন্টু, দেখো 0 0 কেটে যাবে, 1 - 2/7, 1 - 2/7। এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটাকে হবে 7 × 7 - 2 মানে 5/7 হোল টু দি পাওয়ার 3। তাহলে এটাকে আমি লিখছি 5/7 হোল টু দি পাওয়ার 3। ওকে, এবার এটা কত হবে, আরও একটু ছোটো করে নিই। এটা হবে 70 ইন্টু 5 × 5 × 5 ডিভাইডেড বাই 7 × 7 × 7, 3বার হবে। বোঝা গেছে? চলো এবার 7 × 10 = 70, 7 × 10 = 7 × 10 = 70। ঠিক আছে, এবার তাহলে উপরে কত পড়ে থাকছে, না 5 × 5 = 25, 5 × 125 × 10 মানে 1250। উপরে পড়ে থাকছে 1250, আর নিচে পড়ে থাকছে 7 × 7 = 49। তাহলে পাত্রে অবশিষ্ট দুধ আছে 1250/49 বা 49। এবার আমাকে বলো যে জল কত থাকবে। তাহলে তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, পাত্রে প্রথমে 70 লিটার দুধ ছিল। ওকে, তারপর কি করা হয়েছে, পাত্রে সমপরিমাণ দুধ বার করে সমপরিমাণ জল দেওয়া হয়েছে। তাহলে পাত্রে প্রথমে বা শুরুতে যে পরিমাণ মিশ্রণ বা দুধ ছিল, পরে সেই পরিমাণই থাকবে, কারণ কোনো রকম কমবে না, কারণ প্রথমে যা ছিল পরেও সেটাই থাকবে, কারণ সমপরিমাণ তুলে সমপরিমাণ আবার জল মেশানো হয়েছে। তাহলে পাত্রে প্রথমে 70 লিটার যদি দুধ থাকে, তাহলে পরেও 70 লিটার মিশ্রণ থাকবে। তাহলে দেখো, যদি 70 লিটার মিশ্রণ থাকে আর তার মধ্যে যদি দুধ থাকে 1250/49, তাহলে জল কত থাকবে। অতএব আমি এখান থেকে বলতে পারি জল থাকবে, জল কত থাকবে না 70 - 1250 ডিভাইডেড বাই 49। ওকে, এবার এটাকে ক্যালকুলেশন করো, নিচে আসবে 49, উপরে হয়ে যাবে 70-এর সাথে 49 গুণ করলে হবে 3430 -1250 ডিভাইডেড বাই 49। ওকে, এটার থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 2180 ডিভাইডেড বাই 49। অর্থাৎ পাত্রে লাস্টে দুধ থাকবে 1250/49 আর জল থাকবে 2180 ডিভাইডেড বাই 49। তাহলে বলেছি এদের দুটোর অনুপাত কত, তাহলে অনুপাত করো এটার অনুপাত কত হবে। আমি এখান থেকে বলতে পারি দুধ অনুপাত জল কত হবে,
দুধ অনুপাত জল কত হবে 1250 অনুপাত বাই 49 অনুপাত 2180 ডিভাইডেড বাই 49। এবার দেখো 49 ক্যান্সেল হয়ে যাবে, একটা জিরো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 125 অনুপাত 218। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে লাস্টে দুধ আর জলের অনুপাত হবে 125 অনুপাত 218। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখো। প্রশ্নে কি বলা আছে, দুধ পূর্ণ একটি পাত্র থেকে 18 লিটার দুধ তুলে 18 লিটার জল মেশানো হয়, আগের অঙ্কর মতোই, ঠিক আছে। এই পাত্র থেকে 18 লিটার মিশ্রণ তুলে 18 লিটার জল মেশানো হলো। এখন পাত্রে দুধ আর জলের অনুপাত 256 অনুপাত 369 হলে সর্বপ্রথমে পাত্রে কত লিটার মিশ্রণ ছিল। তাহলে দেখো আগেরটাতে পাত্রে প্রথমে কত লিটার মিশ্রণ ছিল সেটা বলে দেওয়া ছিল, এখন সেটাই বার করতে হবে। তাহলে কীভাবে করব দেখো, না দুধ আর জলের অনুপাত দেওয়া আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, না দুধ অনুপাত জল, দুধ কত ছিল 256 অনুপাত 369। এবার আমাকে বলো, তাহলে আগের অঙ্কতেই তোমাদের বললাম যে লাস্টে যত পরিমাণ মিশ্রণ থাকবে সেই পরিমাণ প্রথমেও ছিল, তাহলে দুধ আর জল মিলিয়ে টোটাল কত হচ্ছে দেখো, এই অনুপাতটা যদি আমরা যোগ করি তাহলে মোট মিশ্রণ কত হবে, মোট মিশ্রণ হবে কত, এ দুটোকে যোগ করো 625। অর্থাৎ পাত্রে প্রথমে 625 ইউনিট, এটা যেহেতু অনুপাতে আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা ইউনিটে 625 ইউনিট কি না প্রথমে মিশ্রণ ছিল। বোঝা গেছে? এবার এই ইউনিটের মানটাকে রিয়েল ভ্যালুতে আমাদের করতে হবে। দেখো কিভাবে করব, টোটাল মিশ্রণ ছিল 625 ইউনিট আর এখন দুধ পড়ে আছে 256 ইউনিট। বোঝা গেছে? প্রথমে আর শেষে। এবার দেখো প্রথমে 625 ইউনিট ছিল, সেখান থেকে এখন দুধ পড়ে আছে 256। এই প্রসেসটা এবার এই মিশ্রণ থেকে দুধ তুলে জল মেশানোর প্রসেসটা কতবার করা হয়েছে না টোটাল দেখো এইখানে একবার আর এইখানে একবার, মানে টোটাল দুবার করার ফলে এই পরিমাণ দুধ পড়ে আছে। তাহলে যদি এই প্রসেসটা একবার করা হতো তাহলে কত দুধ পড়ে থাকতো, কিভাবে বার করতে হবে দেখো, না যদি দুবার বলা থাকে তাহলে এটাকে করবে স্কোয়ার রুট। ওকে, যদি দুবার বলা থাকে তাহলে হবে স্কোয়ার রুট, যদি এটাকে প্রসেসটা যদি তিনবার বলা থাকতো তাহলে আমরা করতাম কিউব রুট। তাহলে যদি একবার করে, অর্থাৎ এটাকে আমি আর একটু ছোটো করছি, এটার ভ্যালুটা কত হবে তাহলে দেখো, রুট 625 মানে হচ্ছে 25 25 625 আর 256 হচ্ছে 16 16 256। তাহলে দেখো এখানে কত লিটার তোলা হয়েছে, 25 ছিল এখন পড়ে আছে 16, তাহলে কত লিটার দুধ বার করা হয়েছে না এখান থেকে টোটাল বার করা হয়েছে 25 থেকে 16 বাদ দাও 9 ইউনিট। কিন্তু প্রশ্নে দেখো আমাদের বলা আছে 18 লিটার করা হয়েছে, তাহলে এই 9-এর ভ্যালুই হচ্ছে আমাদের 18 লিটার। তাহলে কত দিয়ে গুণ করলে হয় না 2 দিয়ে গুণ করলে হয়। প্রথমে বলছে মিশ্রণ কত ছিল না, প্রথমে আমাদের মিশ্রণ ছিল 25 লিটার 25 ইউনিট, তাহলে 25কে আমরা 2 দিয়ে গুণ করবো, অর্থাৎ 50 লিটার প্রথমে আমাদের মিশ্রণ ছিল। এটাই হবে আমাদের কি অ্যান্সার, অ্যান্সার হবে 50 লিটার। মিশ্রণ কত ছিল 50 লিটার। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখো কি বলা আছে, রহিমবাবু 10,000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য দুটি ব্যাংকে যথাক্রমে 10% ও 12% সুদের হারে জমা দেন। 1 বছর পরে মোট 1,080 টাকা সুদ পেলে কত টাকা 10% হারে জমা দেন। তাহলে দেখো রহিমবাবু কী করেছে, 10,000 টাকা দুটা ব্যাংকে 10% আর 12% সুদের হারে জমা দিয়েছে, তার ফলে 1 বছর পরে 1,080 টাকা সুদ পেয়েছে। তাহলে তিনি বলছে 10% হারে কত টাকা জমা দিয়েছিল। তাহলে দেখো একদিকে আমি লিখছি 10% হারে কত টাকা দিয়েছে আর একদিকে লিখছি 12%। এবার এই দুটো টাকা রাখার পরে মোট তিনি 1,080 টাকার সুদ পেয়েছে। ওকে, পুরো টাকাটা। এবার দেখো আমরা ধরে নেব রহিমবাবু যদি 10,000 টাকায় 10% হারে রাখতো তাহলে তিনি কত টাকা সুদ পেত। তাহলে 10,000 টাকা যদি 10% রাখতো তাহলে কত টাকা সুদ পেত, 10,000 টাকা 10% মানে কত হয় 1,000 টাকা। তাহলে তিনি যদি
পুরো টাকাটা 10% হারে রাখতো তাহলে 1,000 টাকা সুদ পেত। আর যদি পুরো টাকাটা অর্থাৎ 10,000 টাকা 12% সুদের হারে রাখতো ব্যাংকে, তাহলে তিনি সুদ পেতেন 10,000 টাকার 12%, মানে 1200 টাকা। ওকে, তাহলে দেখো এটার এলিগেশন লাগাবো। এলিগেশন যদি আমরা করি তাহলে কি ভ্যালু এসছে দেখো, 1,000 80 থেকে 1,000 বিয়োগ করো, এদিকে হবে 80, আর এখানে হবে কত, 1200 থেকে 1,080 বিয়োগ করলে হয় 120। অনুপাতে করো, অনুপাত করলে কী হবে দেখো, 0 0 কেটে যাবে, 4 3 12, 4 2 8, অর্থাৎ রহিমবাবু 3:2 অনুপাতে টাকা জমা রাখেন। তাহলে এই দুটো মিলে মোট হচ্ছে 5 ইউনিট। এই 5 ইউনিট টাকায় কত, 10,000 টাকা। টোটাল টাকা কত, 10,000। কত দিয়ে গুণ করলে হয় না, 2,000 দিয়ে। তাহলে বলেছে যে তিনি 10% হারে কত টাকা জমা রেখেছিল। 10% হারে তিনি কত রেখেছিল না 3 ভাগ। তাহলে এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 2,000 দিয়ে যদি গুণ করি তাহলে টোটাল হচ্ছে 6,000 টাকা। তাহলে অর্থাৎ 10% হারে তিনি 6,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখো কি বলা আছে। একজন দৌড়বীর 100 কিলোমিটার পথ 10 ঘন্টায় অতিক্রম করে। কিছু পথ 7 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে যায়, কিছু পথ তিনি হেঁটে যায়, আর বাকি পথ দৌড়ে যায়। কত কিলোমিটার বেগে না 12 ঘন্টা প্রতি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। ওকে, সে কত কিলোমিটার পথ হেঁটে গিয়েছিল সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো, ওই দৌড়বীর 10 ঘন্টায় যায় 100 কিলোমিটার, 10 ঘন্টায় যায় 100 কিলোমিটার। আমাকে বলো 1 ঘন্টায় কত যায়? 1 ঘন্টায় যাবে 100/10, অর্থাৎ 10 কিলোমিটার। মানে তার গতিবেগ যদি আমরা বলি তাহলে তার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, এবার দেখো সে কিছু পথ হেঁটে যায় আর বাকি পথ যায় দৌড়ে। দেখো এদিকেরটা আমি মুছে দিচ্ছি। তাহলে এবার লিখবো আমরা যে হেঁটে কিছুটা পথ গেছে আর কিছু পথ গেছে দৌড়ে। তাহলে দেখো টোটাল গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মধ্যে হেঁটে গেছে 7 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আর দৌড়ে গেছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এটা কি না, এটা হচ্ছে গতিবেগ। গতিবেগ। ওকে, এবার গতিবেগকে যখন আমরা এলিগেশন লাগাবো তখন কিন্তু আমরা পাবো কি, টাইম পাবো। এখন আমরা যে ভ্যালুটা পাবো সেটা কিন্তু কি হবে না, সেটা সময়ের অনুপাত পাবো। ওকে, তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 2, আর 10 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 3, মানে 2:3। বোঝা গেছে? এটা হচ্ছে সময়। তাহলে টোটাল কত সময় না 2 আর 3 যোগ করলে হচ্ছে 5। এই 5 ইউনিটের ভ্যালুই মানে টোটাল কত সময় লেগেছে, 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 10 ঘন্টা। এখানে দেখো প্রশ্নে বলা আছে। তাহলে কত দিয়ে গুণ করলে 10 হয় না 2 দিয়ে গুণ করলে হয়। তাহলে বলেছে সে কত কিলোমিটার পথ হেঁটে গিয়েছিল। এবার দেখো 2 এর ভ্যালু কত হবে, তাহলে এখানে বলো 2 এর ভ্যালু 2 দিয়ে গুণ করলে হবে 2 2 4, অর্থাৎ 4 ঘন্টা ওই ব্যক্তি হেঁটে গিয়েছিল। কিন্তু আমাদের এখানে প্রশ্নে বলেছে যে কত কিলোমিটার গিয়েছিলো। তাহলে দেখো সে হেঁটে 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার, তাহলে 4 ঘন্টা যদি সে হাঁটে তাহলে মোট কত হবে না 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার আর 4 ঘন্টাতে যাবে 7 × 4 মানে 28 কিলোমিটার। অর্থাৎ ওই দৌড়বীর 28 কিলোমিটার পথ হেঁটে গিয়েছিল। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন নাম্বার 10 কি বলা আছে দেখো। শ্যামবাবুর খরচ ও সঞ্চয়ের অনুপাত 3:1। ওনার আয় 10% এবং খরচ 20% বৃদ্ধি পেল। ওনার সঞ্চয়ের বৃদ্ধি বা হ্রাসের হার কত হবে? তাহলে দেখো শ্যামবাবুর এইদিকে লিখছি আমি খরচ আর এখানে লিখছি সঞ্চয়। কত দেওয়া আছে না 3:1, 3:1। তাহলে আয় কত হবে? খরচ যদি 3 ভাগ হয় আর সঞ্চয় যদি 1 ভাগ হয় তাহলে টোটাল আয় হবে 3 আর 1 4 ভাগ। বোঝা গেছে? 4 ভাগ আয়ের মধ্যে 3 ভাগ তিনি খরচ করেন আর বাকি 1 ভাগ তিনি সঞ্চয় করেন। এবার দেখো প্রশ্নটায় এই পার্সেন্টেজগুলো দেওয়া আছে, তো আমরা আমাদের অঙ্কটা করার সুবিধার্থে আমরা কী করব, এটাকে ধরে নিব যে 300 টাকা খরচ করেন আর 100 টাকা সঞ্চয় করেন।
তাহলে টোটাল আয় কত হয়ে যাবে না 400 টাকা। ঠিক আছে, এটা ওনার আয় 10% বৃদ্ধি পায়, তাহলে আয় 10%, তাহলে আয় ছিল 400 টাকা, 10% এখন বাড়িছে, তাহলে 400 টাকার 10% যদি আমি বার করি তাহলে হয় 400 ইন্টু 10/100। এখানে আমি সাইডে করে দেখাচ্ছি, 400 টাকার 10% মানে 400 ইন্টু 10/100, দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হবে 40 টাকা। অর্থাৎ আয় আগে ছিল 400 টাকা, এখন আরও 40 টাকা বাড়বে, তাহলে এখন আয় কত হবে না 440 টাকা হবে। বুঝে গেছে? এবার তারপর কি বলা আছে না খরচ 20% বৃদ্ধি পায়, তাহলে খরচ 20% বৃদ্ধি পায়, তাহলে খরচ ছিল 300 টাকা প্রথমে, খরচ ছিল 300 টাকা, এবার 20% বৃদ্ধি পাইছে, তাহলে আমাকে বলো 300 টাকার 20% কত হয়? 300 টাকার 20% মানে 20/100, দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেলে 3 দুগুণে 6 মানে 60। অর্থাৎ আগে খরচ ছিল 300 টাকা আর এখন 60 টাকা বাড়িয়েছে, তাহলে এখন খরচ কত টাকা হবে না 360 টাকা হবে। তাইলে আমাকে বলো 440 টাকা আয় আর খরচ হচ্ছে 360 টাকা, তাহলে সঞ্চয় কত হবে না 440 টাকা আয় আর 360 টাকা খরচ, তাহলে বাকি টাকাটা আয় হবে না 80 টাকা, তাহলে আয় হবে কত টাকা না আয় হবে 80 টাকা। বুঝে গেছে? তাহলে দেখো কি বলেছে যে ওনার সঞ্চয়ের বৃদ্ধি বা হ্রাসের হার কত। তাহলে দেখো ওনার আগে সঞ্চয় হইতো 100 টাকা, এখন সঞ্চয় হয় 80 টাকা, তাহলে সঞ্চয় কী হয়েছে কমিয়েছে না কত কমিয়েছে না 100-র মধ্যে 20 টাকা কমিয়েছে, তাহলে পার্সেন্টেজে যদি আমরা বলি তাহলে 20 টাকা কমিয়েছে 100 টাকার মধ্যে ইন্টু 100%, ক্যালকুলেশন করলে পরে 100 কাটা যাবে মানে 20%, তাহলে ওই শ্যামবাবুর সঞ্চয় হ্রাস পেয়েছে কত না 20% হ্রাস হবে। আগে ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 80 টাকা, তাহলে কত পার্সেন্ট হ্রাস হয়েছে না 20% হ্রাস হয়েছে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন নাম্বার 11 কি বলা আছে দেখো, একজন লোক মাসে 4000 টাকা রোজগার করে, তার আয় 8% বৃদ্ধি পেল কিন্তু খরচ 12% বৃদ্ধি পেল আর সঞ্চয় 4% হ্রাস পেল, তাহলে বর্ধিত খরচ কত? দেখো আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে একটু ডিফারেন্স কী আছে না, আগের অঙ্কটাতে সবগুলো কিন্তু দেওয়া ছিল না, এই অঙ্কটাতে কিন্তু সবগুলোই দেওয়া আছে। খরচ দেওয়া আছে বাড়িছে 8%, আয় বাড়িছে 8%, খরচ বাড়িছে 12% আর সঞ্চয় 4% হ্রাস পেয়েছে, তাহলে এটাকে আমরা এলিগেশনের মাধ্যমে করতে পারবো। দেখো কীভাবে করব না, আয় 8% বৃদ্ধি পেয়েছে, তাহলে আয় 8% বৃদ্ধি পেয়েছে, ওকে। আর খরচ 12% বৃদ্ধি, খরচ এখানে আমি লিখছি, এখানে ছোট করে লিখি, এদিকে লিখছি আমি খরচ, এদিকে লিখছি আমি সঞ্চয়, আর এটা হচ্ছে আয়, এটা আমি সাইডে লিখছি, এটা হচ্ছে আয়, ওকে। তাহলে 12% বৃদ্ধি পেয়েছে, সঞ্চয় 12% বৃদ্ধি, সরি এটা হচ্ছে খরচ, আর সঞ্চয় 4% হ্রাস, সঞ্চয় 4% হ্রাস। এবার এই দুটোকে এলিগেশন লাগাও, দেখো 12% বৃদ্ধি আর 8% বৃদ্ধি যদি সেম হয় বৃদ্ধি দুটাই, তাহলে এটা বিয়োগ করতে হয়, তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে হয় 4, অনুপাত এদিকে দেখো 8% বৃদ্ধি আর 4% হ্রাস, যেহেতু দুটো আলাদা, একটা বৃদ্ধি পেয়েছে একটা হ্রাস পেয়েছে, তাহলে এই দুটো যোগ হবে, 12 আর 4 যোগ করলে হয়, সরি 8 আর 4 যোগ করলে হয় 12, ওকে। তাহলে দেখো 12/4, ছোটো করো এটাকে, ছোটো করলে কত হবে 4 3 12 আর 4 1 4 মানে 3:1। আবার দেখো এই দুটোর টোটাল হচ্ছে 4 ইউনিট, আর 4 ইউনিটের ভ্যালুই দেখো প্রশ্নে বলা আছে কত টাকা 4000 টাকা, প্রশ্নে বলা আছে তার 4000 টাকা রোজগার করে মানে 4000 টাকা আয় বলা আছে, তাহলে কত দিয়ে গুণ করলে 4000 হবে না 1000 দিয়ে গুণ করলে, তাহলে খরচ কত না খরচ দেখো এখানে 3 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু কত হবে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 3000 টাকা হচ্ছে আমার কি খরচ। বোঝা গেছে? কিন্তু দেখো এটা আমাদের উত্তর নয়, এখানে আমাদের বলেছে বর্ধিত খরচ মানে কত খরচ বাড়িয়েছে, তাহলে 3000 টাকা খরচ ছিল আর খরচ বাড়িয়েছে কত টাকা, দেখো এখানে লেখা আছে খরচ বাড়িয়েছে 12%, তাহলে 3000 টাকা ছিল আর খরচ 3000 টাকার উপর 12% বাড়িয়েছে,
ওকে, তাহলে কত হবে দেখো, দুটো শূন্য ক্যান্সেল, এখানে হচ্ছে 3000 প্লাস 12 3 36 মানে 360, তাহলে 3000 আর 360 দুটো যোগ করলে হবে 3360 টাকা, অর্থাৎ বর্ধিত খরচ হচ্ছে 3360 টাকা। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন নাম্বার 12 কি বলা আছে দেখো, 50 জন ছেলে মেয়ের মধ্যে 1350 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি ছেলে 30 টাকা এবং প্রতি মেয়ে এখানে প্রতি মেয়ে 25 টাকা পেলো, তাহলে ছেলের সংখ্যা কত হবে? দেখো কি বলা আছে যে 50 জন ছেলে মেয়ের মধ্যে 1350 টাকা এমনভাবে ভাগ করা হয়েছে যাতে প্রত্যেকটা ছেলে 30 টাকা পাবে আর প্রত্যেকটা মেয়ে 25 টাকা পাবে। দেখো এটাকে যদি আমরা এলিগেশনের সাহায্যে করতে পারবো, 1350 টাকা 50 জনের মধ্যে যদি ভাগ করা হয় তাহলে এক একজন কত টাকা করে পাবে বলো? 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, 5 7 35, অর্থাৎ 27 টাকা করে। তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারি, মুছে দিচ্ছি এটা, একদিকে লিখছি আমি ছেলে আর একদিকে লিখছি মেয়ে। ওকে, তাহলে দেখো 1350 টাকা যখন 50 জনের মধ্যে ভাগ করা হয় তখন এক ছেলে মেয়ে না থাকতো, শুধু ছেলেই থাকতো বা শুধু মেয়েই থাকতো, তাহলে প্রত্যেকে 27 টাকা করে পেত। কিন্তু এখানে আমাদের বলা আছে না প্রতি ছেলে পায় 30 টাকা আর প্রত্যেক মেয়ে পায় 25 টাকা, তাহলে এইগুলো এলিগেশন লাগাও, অনুপাতটা পাই যাবো। অনুপাত করলে পরে কী হবে দেখো, 30 থেকে 27 বাদ দিলে হচ্ছে 3 আর 27 থেকে 25 বাদ দিলে 2, অর্থাৎ 2:3, মানে হয়তো 2 আর 3 যোগ করলে হয় টোটাল 5 ইউনিট। এই 5 ইউনিট মানে বলা আছে 50 জন। প্রশ্নে 5 ইউনিটের মান কত? 50 জন। 5কে কত দিয়ে গুণ করলে 50 হয়? না 10 দিয়ে গুণ করলে। তাহলে বলেছি ছেলের সংখ্যা কত? ছেলের সংখ্যা এখানে 2, তাহলে 2কে আমরা 10 দিয়ে গুণ করবো, 2 10 20, অর্থাৎ 20 জন আছে ছেলে। বুঝা গেছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্ন নম্বর 13, একটি বাস্কে 30টি 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 12 টাকা আছে, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে 30টি 50 পয়সা আর 25 পয়সা মিলিয়ে মোট 12 টাকা আছে, অর্থাৎ দেখো একদিকে লিখছি আমরা 50 পয়সা আর একদিকে লিখছি 25 পয়সা, ঠিক আছে? এবার দেখো এই দুটা মিলিয়ে টোটাল আছে 12 টাকা। 12 টাকাটাকে আমি যদি পয়সা লিখি তাহলে টোটাল হবে 1200 পয়সা। বুঝে গেছে? এবার দেখো আমরা এখানে ধরে নেব 50 পয়সা যদি 30টায় 50 পয়সা থাকতো, 30টায় যদি 50 পয়সা থাকতো তাহলে মোট কত হতো না 1500 পয়সা, ঠিক আছে? আর যদি 30টায় 25 পয়সা থাকতো তাহলে টোটাল হইতো 750 পয়সা। বুঝে গেছে? এবার এই দুটোতে আমরা এলিগেশন লাগাবো। এলিগেশন লাগালে পরে কী হবে দেখো, 1500 থেকে 1200 বিয়োগ করো তাহলে হবে 300, আর 1200 থেকে 750 বিয়োগ করলে হবে 450। এই দুটো অনুপাত করলে হবে 15 3 45, 15 2 30, মানে 3:2। আবার দেখো এই দুটা মিলি পরে টোটাল হচ্ছে 5 ইউনিট, এটার ভ্যালুই হচ্ছে 30। ওকে, এটার ভ্যালুই দেওয়া আছে আমাদের 30, তো 5কে কত দিয়ে গুণ করলে 30 হয়? 6 দিয়ে গুণ করলে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 50 পয়সার মুদ্রা হচ্ছে 3 ইউনিট। তাহলে এটাকে আমরা কত দিয়ে গুণ করব? না 6 দিয়ে গুণ করব, 3 6 18টি হচ্ছে 50 পয়সার মুদ্রা। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন নাম্বার 14, একটি খামারে হাঁস আর গরু মিলিয়ে মোট 43টি প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা 142, তাহলে বলি যে হাঁসের সংখ্যা কত? তাহলে দেখো এটাও এলিগেশনের মাধ্যমে করতে হবে। মোট পায়ের সংখ্যা বলি যে 142, তাহলে মোট পায়ের সংখ্যা হচ্ছে 142, ঠিক আছে? এবার দেখো মোট প্রাণী কটা আছে? 43টা, তার মধ্যে কিছু সংখ্যা আছে হাঁস আর কিছু আছে গরু। এবার আমরা ধরে নেব যে যদি প্রত্যেকটাই হাঁস থাকতো তাহলে মোট পা কটা হইতো? না 43টা, আর একটা হাঁসের পা থাকে 2টা, তাহলে 43 × 2 মানে 86, তাহলে 86টা পা হইতো যদি হাঁস থাকতো। আর যদি গরু হইতো, প্রত্যেকটাই যদি গরু হইতো তাহলে 43টা গরুর মোট পা কত হবে? না 4 3 12, 2, যেহেতু একটা গরুর 4টা তাহলে 4 দিয়ে গুণ করো, 43কে 4 দিয়ে গুণ করলে হবে 4 3 12, হাতে থাকে 1, 4 4 16 আর 1 17, মানে 172টা। এবার এইটাকে এলিগেশন লাগাও, তাহলে কি হবে দেখো,
172 থেকে 142 বিয়োগ করো, এদিকে তাহলে কত হবে 30। আর 142 থেকে 86 বাদ দিলে হবে 6, 9 কততে 14, 5, 56। এটাকে ভাঙো, ছোট করো না। 2 15 30, 2 15 30 আর 2 28 56। 15 আর 28 যোগ করার মোট কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 3, হাতে রইল 1, 43। আবার এই 43-এর ভ্যালুই কত না 43, মানে কত দিয়ে গুণ করতে হবে 1 দিয়ে। এবার বলি যে হাসের সঙ্গে কত, হাসের সঙ্গে আমরা এখানে কত পাইছি 15, তাহলে 15কেও 1 দিয়ে গুণ করতে হবে, মানে 15 15টি হচ্ছে হাঁস। তাহলে হাঁসের সঙ্গে কত হবে 15টি। বুঝে গেছে? সিম্পল অঙ্ক। চলো পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 15। দুধের সাথে জল কী অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে কি বলা আছে, দুধের সাথে জল কী অনুপাতে মিশাই পরে ক্রয় মূল্যে যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের 20% লাভ হবে। দেখো যদি এরকম অঙ্ক থাকে যে দুধের সাথে জল কী অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে, তাহলে ক্রয় মূল্যে যদি বিক্রি করে 20% লাভ হয়, তাহলে এই অঙ্কগুলো কীভাবে করতে হয় দেখো। 20% লাভ মানে কি না, 20% লাভ মানে হচ্ছে 20% লাভ। এটাকে যদি আমরা ভাঙি তাহলে 20/100 হয়, কাটাকুটি করলে পরে হয় 1/5। তো এই নিচের যে ভ্যালুটা আছে এইটা হয় দুধ, ঠিক আছে, আর উপরেরটা হচ্ছে জল। তাইলে 5 ভাগের মধ্যে 1 ভাগ জল মিশাই যদি বিক্রি করা হয় তাহলে 20% লাভ হবে। তাহলে এখানে বলি যে দুধের সাথে জল কী অনুপাতে মিশাইতে হবে না, তাহলে এখানে আমরা বলতে পারি দুধ আর জলের অনুপাত হবে 5:1। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। মানে 5 ভাগ দুধের সাথে 1 ভাগ জল মিশাই পরে যদি বিক্রি করা হয় তাহলে কি হবে না 20% লাভ হবে। বুঝা গেছে? চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও পরের ভিডিওতে। চলো।